আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রথম গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এর ক্লাস নম্বর 9 নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা। আমার এই কোর্সটির নাম হচ্ছে বেসিক টু প্রো ব্যাস। আর আমরা এখন যেটি আলোচনা করব মূলত এখান থেকে, অর্থাৎ অনুশীলনী নিজে করি, এখানে আজকে শুরু। এর আগে গত পর্বটাই শেষ করেছি। এই জাতীয় অঙ্ক করার আগে আমি একটা ছোট্ট ধারণা দেব। সেটি হচ্ছে, মনে করো এরকম আছে, আমাদের একটি সংখ্যা আছে এরকম যে 12 দিলাম গুণ এক্স, আর আরেকটা সংখ্যা আছে সেটি হচ্ছে মনে করো আছে 36। ঠিক আছে, এখন এই জাতীয় অঙ্ক অর্থাৎ এক্সটা হচ্ছে অজানা সংখ্যা। অজানা সংখ্যা আমরা বের করব। এই অজানা সংখ্যাটা যদি আমরা এরকম করি যে এখানে এক্স আছে, এক্স না দিয়ে যদি এখানে অজানা সংখ্যাটা কি ঘর দেই, একই অর্থ বোঝাই। ঠিক আছে, আচ্ছা, আমার ঠান্ডা লেগেছে তো একটু কণ্ঠটা হয়তো কেমন লাগছে অন্যান্য দিনে সে সেটা ঠিক করে নিবা। হ্যাঁ, হইলো তাই না? এই জায়গাটা হচ্ছে আমরা কি দিলাম, এক্স, আর আমাদের এখানে আছে কিন্তু ঘর। আমি এই অঙ্কটাই করছি না, আরও অন্য একটি অঙ্ক উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, এখন এই অঙ্কটা যদি আমরা এই এক্সের মানটা বের করতে চাই তাহলে কিভাবে করব সেটা দেখো। এখানে লিখব বা দিয়ে এক্স লিখে এক্সের সাথে এই 12টা কি আকারে আছে, গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে এটা মাথায় রাখতে হবে। যদি গুণ আকারে থাকে তাহলে অপর পাশে গেলে কি হয় এটা তোমাদেরকে আগে বলি নাই? গুড, এই তো। গুণ থাকলে আমি একটু লিখে দে, হ্যাঁ, সাইডে। যোগ থাকলে সমান চিহ্নের ওপারে গেলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে সমান চিহ্নের ওপারে গেলে যোগ হয়, আর ভাগ থাকলে ওপারে গেলে হবে হচ্ছে গুণ, আর গুণ থাকলে ওপারে গেলে অথবা ওপার থেকে এপারে আসলে সেটা হবে হচ্ছে ভাগ। একই অবস্থা। হ্যাঁ, এই তাহলে এই যে সংখ্যা এখানে আছে আমার 12 গুণ এক্স, গুণাকারে আছে না? এই রকম যদি গুণাকারে থাকে তাহলে আমরা মান বের করব এক্স এর। কেননা এই যেখানে দেখো ফাঁকা আছে, এক্স মানেই হচ্ছে অজানা সংখ্যা। এই অজানা সংখ্যার মানটা আমরা বের করব জাস্ট। ঠিক আছে, সেটা কি করে বের করব এইটাই হচ্ছে অঙ্ক। এখন এক্সটা রেখে বাকি এটা যে এক্স এর সাথে গুণ আকারে আছে অপর পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এরকম করব 36 ভাগ 12। এখন এই ভাগ আমি এইভাবেও লিখতে পারি, আবার বাই আকারে লিখতে পারি। এই যে এই পাশে গুণ ছিল অপর পাশে যে ভাগ হলো, তাহলে এই পাশে গুণটা আসলে কত প্রকার ভাবে লেখা যায় এটা দেখো। মনে করো এ এবং বি দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে আমরা কত প্রকার ভাবে গুণ লিখতে পারি এটা দেখতে হবে তোমাকে। হ্যাঁ, এ বি, তাহলে এ বি এ একটা গুণ লেখা যায়, আবার একটা লেখা যায় এ ডট বি লেখা যায়, এ গুণ বি লেখা যায়। আবার এই রকম আমরা লিখতে পারি, যদি মনে করি আমরা এরকম লিখব যে এ ইন্টু বি, ইন্টু মানে দেখুন, অথবা মাল্টিপ্লিকেশনও দিতে পারি। ওইরকম অত কিছু কখনো আসে না, সম্ভবত এইগুলোই বেশিরভাগ থাকে, এই তিনটা। হ্যাঁ, গুণ আকারে। তাহলে এই তিনটা যখন থাকবে এইরকম, তখন আমরা এটা বুঝবো যে এটা গুণ আকারে আছে। আর ভাগ আকারে তাহলে কয় প্রকার থাকে, এ এবং বি যদি দুটা সংখ্যা হয় এ এবং বি, তাহলে সেটা কি কি রকম ভাগ লেখা যায় সেটা বলি। এ ভাগ বি একটা লেখা যায়, এ বাই বি একটা লেখা যায়, এ বাই বি মানে এইভাবে বাই বি এটা লেখা যায়। আর কি লেখা যায় অন্যরকম আর সম্ভবত থাকে না, থাকলেও তোমার অনেক বড় ক্লাসে সেগুলো দরকার নাই। এই যে এরকম, তাহলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই তিন প্রকার ভাগ আমরা লিখতে পারি। আর এই জায়গায় এখানে একটা ভাগ, এই গুণ। তাহলে গুণগুলো হচ্ছে এই প্রকার লেখা যায়, ভাগগুলো এই প্রকার লেখা যায়। আমার এখানে এরকম আছে, তাই না? এখন আমি এই গুণকে, যে এখানে আমার এখানে যেরকম আছে এই গুণকে আমি ইচ্ছে করলে এরকমও দিতে পারতাম, 36/12। একই, কিন্তু অবস্থাটা একই, তাই না? হ্যাঁ, এটা বুঝতে হবে যে দুইটার অবস্থা একই। তবে তোমাদের বইয়ে যেভাবে আছে চেষ্টা করব আমি সেইভাবে করার, আর তোমরাও চেষ্টা করবা বইয়ে উদাহরণ যেভাবে থাকে না সেইভাবে করার সবসময় চেষ্টা করতে হয়। এখন এখানে দেখো ভাগ করলে 3, 12, 36, অর্থাৎ উত্তর হয়ে যায় 3। আর যখন কোনো কিছুর মান বের হবে তখন অতএব হবে,
বুঝতে পেরেছো? যখন কোনো কিছুর মান বের হবে তখন অতএব হবে। এই যে অতএব মানে কি, অতএব, এটাকে বলা হয় অতএব। এর মান আছে অতএব, অতএব। হ্যাঁ, আর সুতরাং, এই যে উপরে দুইটা নিচে একটা, এটা হচ্ছে বলে সুতরাং আর অতএব তো কি একই, একই। এটা হচ্ছে যেহেতু, যেহেতু, এরকম বোঝাই। ওকে, এখন দেখো তাহলে কি অতএবটা কোথায়, অতএবটা কোথায় ব্যবহৃত হয়? যখন কোনো কিছুর মান বের হয়। ঠিক আছে, এইবার দেখো আমরা এই মানটা কিন্তু বের হয়ে গেল। এইভাবে এই জায়গাটায় গুণ আকারে আসে, আমরা ইচ্ছে করলে এভাবে মান বের করতে পারি। এটা একটা বোঝালাম আমি জাস্ট। হ্যাঁ, কিন্তু আমরা এই অঙ্কে এখন চলে যাব। এই অঙ্কটা, এই অঙ্কটাতে আমার এখানে লেখা আছে 7, 1, 3 গুণ 1। এবারে অজানা একটি সংখ্যা আছে, সেই ক্ষেত্রে এখানে বলছে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক, অর্থাৎ গুণফল কত আমরা জানি না, গুণফল কত আমরা জানি না, কিন্তু এখানে বলছে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে, অর্থাৎ প্রথম অঙ্কটি হবে 5। বুঝতে পেরেছ? আচ্ছা, এই জায়গাটা এবারে এমন একটা সংখ্যা হবে, এই একক স্থানের অঙ্ক সেই সংখ্যার সাথে আমরা গুণ করব। এই সংখ্যাটা তো আমরা কত জানি না, কিন্তু এই যে অপশনে দেওয়া আছে মাল্টিপল চয়েস 1, 2, 3, 4, চারটা অপশন আমাদের দেওয়া আছে। এই চারটা অপশন অনুযায়ী আমরা এখানে যখন পাস হবে সেটা আমাদের জন্য রাইট হবে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো আবার, এত এই ফাঁকা এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। গুণফলের একক স্থানের অঙ্কটি আমরা 5 অলরেডি লিখেছি। 5 হলে এবারে বলছে খালি ঘরের অঙ্কটি কত হবে, অর্থাৎ এই জায়গাটাই কত হবে। এই যে এখানে কত হবে, এখানে কিন্তু দেওয়া আছে এই যে এই জায়গাটাই। এখন আমি যদি এই জায়গায় 3 দিই, এখানে 3 আছে না, প্রথমটা 3 দেই, তাহলে কত? এবারে গুণ করো তো তুমি 3 আর এই যে এই দুইটা গুণ করলে তো এটা পাওয়া যাবে একক স্থানের অঙ্ক। প্রথমে কাজটা কি, এই প্রথমটা আর এই প্রথমটা গুণ করলে এখানকার প্রথম স্থানীয় অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা আমরা পাবো। তাহলে এখানে প্রথমে আছে ক নম্বর অপশনে 3 আছে, 3 যদি দেই 3 ত্রিককে 9, আমার অঙ্ক মিলছে না। বুঝতে হবে কিন্তু অঙ্কটা, হ্যাঁ, মনোযোগ সহকারে বুঝবা, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। এইবারে দেখো আমরা এটা মিলল না, তাহলে এখানে আরেকটা সংখ্যা দেবো, সেটা কি দেবো? এই যে এখানে আছে 4, 4 দিলে 3, 4, 12, এখানে আছে আমার 5, তাহলে কি মিললো? এটাও মিললো না। তাহলে এবার পরেরটা দেবো 5, এখানে দেখো 3, 5, 15, এবারে মিলে গেল না? হ্যাঁ, একক স্থানের অঙ্কটি মিলে গেল। তার মানে আমার এই শূন্য স্থানের অঙ্ক হবে 5, আর এই উত্তরটা হবে হচ্ছে, যেহেতু আমার এখানে বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিলাম, সেটা হচ্ছে কত? 5। এখন আমাকে প্রশ্ন করো এই অঙ্কটার কি বোঝনি, কোথায় বুঝতে পারোনি বলো? যে বোঝনি অবশ্যই প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই, না বুঝলে তো প্রশ্ন করতেই হবে, তাই না? তোমার লজ্জা, অনেকে এবারে এরকম করে যে আমি তো বুঝতে পারিনি, এই যে অনেকগুলো স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমি প্রশ্ন করি আমার তো লজ্জা লাগবে। লজ্জার কোনো কারণ নেই, বুঝতে পেরেছো? স্টুডেন্ট তো সবাই একরকম না, আর আমি তো মানে অন্য কেউ না, তোমাদেরই একজন। আর স্যার মনে করো বন্ধুর মতো, একজন স্যার কি হয়, বন্ধু হয়, একজন স্যার আবার স্যার হয়, স্যার আবার অন্য ভাই ব্রাদার হতে পারে, অবস্থান ভেদে বিভিন্ন প্রকার হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এখন মনে করো তোমাদের আমি বন্ধু, সুতরাং বন্ধুকে সকল প্রকার প্রশ্ন করতে পারো। আমি বুঝালাম যে এই জায়গাটায় 5 দিলে আর এই 5 যদি গুণ করা যায়, এই না, এই জায়গায় 5 দিলে এই 5 আর এই 3 গুণ করলে 3 5 15, যেহেতু গুণফলের একক স্থানের অঙ্কটা আমাদের 5 হবে এখানে বলেছে, সেই ক্ষেত্রে এখানে 5 দিলাম, মিলে গেল। এবারে কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আবার একটা কথা, না বুঝে কিন্তু হ্যাঁ স্যার জি স্যার বলবা না, বুঝতে পেরেছো? বুঝেই বলতে হবে। আমি ধারণা করছি তোমরা বুঝেছো, তোমরা কেন কথা আমার সাথে বলছো না আমি জানি না, মানে অন্যরা কেন বলছো না যে বুঝেছি অথবা বুঝি নাই, এটা কেন বলছো না? হ্যাঁ, না কিছু না বললে বুঝে নেবো যে বুঝেছো। ওকে, নেক্সট। এগুলো কি বলো তো, এগুলো টিক চিহ্ন আমরা করছি না, এটাকে বলা হয় মাল্টিপল চয়েস, টিক চিহ্ন। আচ্ছা, এবারে দেখো 2 নম্বর 0, 1 ও 3, 0, 1 আর 3 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত?
বুঝেছো? এইবার দেখো আমরা এখানে লিখব বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে কি বলছে? গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম, এবং এক অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে বৃহত্তম সংখ্যা হবে 310। এইবার লিখবো হচ্ছে ক্ষুদ্র। হ্যাঁ বলো। ওখানে কি 3 নাকি 2? 013 নাকি 012? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে 2, থ্যাংক ইউ। এই যে এখানে 2 আছে, 2 হবে। হ্যাঁ, তাহলে ওখানে 2 হলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে অসংখ্য। এই যে হয়েছে। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে কে পারো? একটু বলো, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 102। 102। এটা কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, স্যার 102। হ্যাঁ 102 ঠিক আছে। এটা ঠিক নাই কে বলো? কেউ আছো ঠিক নাই এরকম বলার? আচ্ছা, এই জায়গাটাই 102 বললো তাই না? আচ্ছা 102 হলো কেন? শূন্য তো সবচেয়ে ছোট, শূন্য কেন আগে আসলো না? কারণ স্যার শূন্য যদি আগে থাকে তাহলে হ্যাঁ, শূন্য যদি আগে থাকে তাহলে তার কোনো দাম থাকে না, কিন্তু আমার এখানে দাম রাখতে হবে, এই জন্য আগে শূন্য বাদে অন্য একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা নিয়ে নিলাম 1, তারপরে শূন্য। ঠিক আছে, এইবারে বলছে গুণ করলে তার মানে এই দুইটা সংখ্যা এখন আমাদেরকে গুণ করতে হবে, গুণ করে যা হবে সেটা হবে উত্তর। বুঝতে পেরেছো? এখন গুণ করবা, গুণের যেরকম নিয়ম সেরকম অনুযায়ী গুণ করে ফেলতে হবে। 21 42 শূন্য, 21 42 শূন্য কই? এই যে 21 42 শূন্য, উত্তর আছে এইটা। ঠিক আছে, এইটুকু মূলত এইটুকু অঙ্ক করতে হবে, আর বাকিটুকু তো গুণ করতে হবে। আমি এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেললাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে আমরা গুণ করে ফেলবো। হ্যাঁ, গুণটা কিভাবে করব? এতজন ছাত্রছাত্রী প্রত্যেককে, স্যার গুণ। আচ্ছা এই জায়গাটায় যেহেতু শোনো শোনো, যেহেতু এটা মাল্টিপল চয়েস মানে MCQ, হ্যাঁ টিক চিহ্ন, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও, তাহলে আমরা কোনো কিছু না লিখে এখানে গুণ করে ফেলবো। এত গুণ এরকম লিখবো না, একটা আমরা মডেল ব্যবহার করব। সেটা হচ্ছে 0 আর হচ্ছে আমার গুণ করতে হবে কত দ্বারা? 200 এইরকম গুণ করব। মনে আছে এই গুণের কথা? মনে আছে? স্যার হ্যাঁ, এই গুণের কথা মনে থাকলে তাহলে সেভাবে গুণ করতে হবে। এবারে 0, 3 দুগুণে 6 আর 1 7, 2। দেখো তো হয়েছে নাকি? হয়েছে? এই গুণের কথা মনে আছে তো? মনে না থাকলে আমি একটু বলি, অনেকে নতুন আছে তো, এই গুণগুলো আমি শিখে ফেলেছি। নম্বর হবে। এই গুণগুলো অনেকগুলো করে আগেই করে ফেলেছি, তো যারা নতুন আছেন তাদের জন্য একটু সমস্যা। সেটা হচ্ছে শূন্যের গুণ থাকলে শূন্যগুলো এক সাইডে করে রেখে দিলে ওই গুণগুলো আর করা লাগে না, লাইন বেশি হয় না। এবারে সংখ্যা যেটা থাকে সেটা দ্বারা গুণ করলে এই শূন্য যে কটা থাকে সে কটা বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। এখন এই যে এটা 2 7 0 0 0 1 2 3 আর একটা শূন্য, এইটা যেটা হবে সেটা হবে আমাদের উত্তর। এবার 27 দিয়ে 4টা শূন্য কোথায় আছে? এই যে খ নম্বর, 27 দিয়ে 4টা শূন্য হয়েছে। বুঝতে পেরেছ? জি স্যার। এই গুণটা বুঝেছো? বলো এই এই নিয়মের গুণ কে কে বোঝনি? যেহেতু অনেকে নতুন আছো তো, এই নিয়মের গুণ কে কে বোঝনি? বুঝতে পারছি। বুঝতে পারছো তাই না? আর বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আর ইলহাম, ইলহাম বুঝেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর আচ্ছা, সবাই বুঝেছো, বুঝতে পেরেছি। আমাদের উত্তরটাও আমরা পেয়ে গেছি। এইবারে দেখো এখানে ভাগ আছে, এখানে ভাগশেষ কত হবে? দেখলেই কিন্তু বলতে পারবা ভাগশেষ কত হবে। বলো তো একজন, ভাগশেষ কত হবে? এই ভাগটা দেখলেই বোঝা যাবে ভাগশেষ কত হবে, বলো। 65। স্যার 65। 65, 65, 65।
কি করে বুঝলে 65 ভাগ হবে, ভাগফল হবে, না ভাগশেষ হবে? কারণ একের পাশে দুইটা শূন্য আছে। একের পাশে দুইটা শূন্য আছে, হ্যাঁ, তারপর শূন্য দুইটা শূন্য দাগ হবে, প্রথম দুইটা প্রথম দুটো দাগ হবে শূন্য, একের পাশে দুটো শূন্য আছে, সেনা দুটো দাগ হ্যাঁ হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা বৃত্তের সাহায্যে ভাগ শিখেছি না? সেই বৃত্তের সাহায্যে এখানে যদি দুইটা শূন্য থাকে তাহলে এতে দুইটার পরে আমরা কি দেব? এই বৃত্ত দেব, মনে আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন এটা যদি বৃত্ত হয় এটা ভাগফল, এটা ভাগশেষ। আর মনে রাখবা ভাগশেষ কখনো এই যেটা দ্বারা ভাগ করা হয় অর্থাৎ ভাজকের চেয়ে কখনো বড় হয় না, ছোট হয়। এখন দেখো এখানে বলছে এখানে ভাগশেষ কত? 65। তার মানে আমাদের উত্তর হবে 65। কই কই কই? ওই যে লাস্টেরটা পেয়ে গেছি। বুঝতে পেরেছো? তুমি কি এটা দেখার সাথে সাথে টিক চিহ্ন মানে কি শোনো, টিক চিহ্ন হচ্ছে তোমাকে দেখার সাথে সাথে উত্তর করতে হবে। টিক চিহ্ন নিয়ে যদি তুমি পড়ে থাকো, অনেক টাইম ব্যয় করো, যেহেতু এটা একটা মার্ক, তাহলে তোমার অন্যান্য পরীক্ষা কখন দিবা? টাইম তো 3 ঘন্টা, তাই না? অথবা 3 ঘন্টা নাকি 2.5 ঘন্টা তোমাদের? যাই হোক, টাইম তো একটা নির্দিষ্ট করে এরকম থাকবে। 2.5 ঘন্টা? জি স্যার। ওকে, আচ্ছা, 2.5 ঘন্টা হোক কিংবা 3 ঘন্টা হোক, যেটাই হোক, এই টিক চিহ্নর জন্য তোমাকে বেশি সময় নেওয়া যাবে না। কেননা এই যে এই সংক্ষিপ্ত বুদ্ধি আমরা জানি, সেটা দেখে ঝটপট করে বলে দেব। তার মানে উত্তরটা আমরা কিভাবে পেয়ে গেছি, তাই না? পেয়েছি না? হ্যাঁ। এবার দেখো ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। আচ্ছা, এই জায়গাটা অনেকগুলো দেওয়া আছে। এখন বলো তো, এখানে কেউ বলতে পারো না কি? কেউ দেখে দেখে বলবা না, নিজে নিজে বুদ্ধি করে বলবা কোনটা হবে। খ নম্বর। কেন খ নম্বর? কেন আমাকে একটু বোঝাও। কারণ ভাজক সব সময় ভাগশেষের থেকে বড় হয়। বড় হয়? আচ্ছা ঠিক আছে, আমি একটা ভাগ করে দেখাই তোমাদের। মনে করো একটি ভাগ করলাম এইরকম 13, তাহলে 3 4 12, 1। এবারে এখানে আছে কিন্তু ভাজক ভাগশেষ, ভাজক ভাগশেষ, ভাজক ভাগশেষ, ভাজক ভাগশেষ, না একটা আছে ভাজ্য আছে, এইগুলো আছে, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গাটায় কোনটা কি এটা আমাদের আগে জানতে হবে। এখানে কোনটা কি? এইটাকে বলা হয়, যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। ভাজক, এটা মাথায় রাখতে হবে। আর ভাগশেষ আছে এই যেটা ভাগশেষ, ভাগশেষ, হ্যাঁ। আচ্ছা, এই ভাজক এখানে যে সংখ্যাটা থাকে তার ভিতরে ভাগ যায়, তার মানে আর ভাগ যায়নি বলে এখানে 1 থাকলো। তাহলে ভাগশেষ কখনো ভাজকের চেয়ে বড় হতে পারে না। আর এই যে এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ভাজ্য। সব সময় সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে? এইবার দেখো এই সংখ্যাটি, এই যে এইটা যেটা হলো, এটাকে বলা হয় হচ্ছে ভাগফল। তাহলে এই ভাগে, আচ্ছা ও তোমাদের তো এরকম ভাগই নেই, আমি কিভাবে শিখালাম? এরকম ভাগ নেই, সরি, তোমাদের ভাগ শেখাতে হবে। ক্লাস 3 তে ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো নাই, এখন এই যে এই মডেল করতে হবে তোমাকে, ঠিক আছে? এই মডেল করতে হবে। তার মানে এই যে এভাবে এভাবে যা হয় এটা সাজিয়ে নিবা, ঠিক আছে? এই যে এভাবে। আমরা আবার পুরাতন লোক তো, ওই আগে শিখেছি যে নিয়মটা, এই নিয়মে শিখেছি, এইটাই চলে আসে। এই জন্য এগুলো প্র্যাকটিস করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এইগুলো চলে আসে আমাদের, বুঝছো? এই জন্য এসছে। যাই হোক, বুঝতে তো পেরেছো ব্যাপারটা। এই হচ্ছে ঘটনা, যে সব সময় তার মানে আমাদের এখানে ভাজক আর ভাগশেষ আছে। এই ক্ষেত্রে আমরা সবসময় ভাজককে বড় করব, ভাগশেষ ছোট। এই যে এটা এখন বড় ছোট চিহ্ন আবার মনে আছে তো? বড় ছোট চিহ্ন মনে আছে তো? আবার আমি বলি, মনে থাকলে ভালো, না থাকলে আবার বলি। বড়, বড়, আর হচ্ছে এটা হচ্ছে ছোট, ঠিক আছে? আর এক কথায় বড় কিংবা ছোট যদি চেনা তোমার মনে না থাকে, এই পেট মোটা যেদিকে সেদিকে হবে বড়, মনে থাকবে। এই চুক্তামুখ যেদিকে সেদিকে হবে ছোট। এটা হচ্ছে ছোট। হ্যাঁ, এটা হচ্ছে বোঝার বুদ্ধি, ঠিক আছে? এই তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে খ নম্বর। এটা আমরা কিন্তু পেয়ে গেলাম, খ নম্বর পেয়ে গেলাম না? এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এইবারে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এর আগে যে অঙ্ক করেছি না সেই অঙ্কটার মতো। ওই দেখো 225 ভাগ
একটি ঘর দিয়েছে, এবারে সমান 9, তার মানে ফাঁকা ঘরে কত হলে ওখানে হবে 9। এখানে বলছে ফাঁকা ঘরে কত বসবে, এইটা তোমাকে বলছে। অর্থাৎ এই জায়গাটি কিন্তু আছে ভাগ, আমাদের এই যে মানটা বের করতে হবে। আমরা এই মানটা বের করতে হলে অনেকগুলো বুদ্ধি আছে। তুমি এখন সংখ্যা বসাবো যে এইটাকে এই জায়গায় কত দ্বারা ভাগ করলে এখানে হবে 9, এখানে এমন একটা সংখ্যা হবে যেটা কত দ্বারা ভাগ করলে এটা হবে 9। তুমি কত দ্বারা ভাগ মানে কোন সংখ্যা তুমি খুঁজে বেড়াবা সারাদিন ধরে, এটা একটা বিরক্তিকর ব্যাপার না? স্যার হ্যাঁ, এই জন্য এই কাজ করা যাবে না। কি করতে হবে, তোমাকে এই ফাঁকা ঘরের মানটা বের করে ফেলতে হবে। সেটা অনেকগুলো বুদ্ধি আছে, তার ভিতরে একটা বুদ্ধি আছে এই 9 দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো যা হবে সেটাই হবে, বুঝছো? আচ্ছা, উত্তর আমরা পরে যাই, উত্তর পরে যাই। আমি বলি এই 9 যা আছে যদি এরকম থাকে তাহলে এটা দ্বারা ভাগ করলে যা হবে সেটা হবে উত্তর। কিন্তু এটাও একটি পারফেক্ট নিয়ম না। সেটা হচ্ছে আমি যদি এটা ক্যালকুলেশন করি, মনে রাখবা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে 225 আমি লিখলাম সমান দিয়ে, এটা যদি ভাগ থাকে অপর পাশে গেলে কি হবে বলো তো? গুণ হবে। তাহলে আমরা অপর পাশে যে গুণ করে দেব, গুণ, যেহেতু আমরা জানি এই পাশে ভাগ থাকলে অপর পাশে যে গুণ হবে, গুণ করে দিলাম। আবার দেখো বা, এইবারে দেখো এই পাশে আবার এইটার সাথে গুণ আকারে আছে, আমরা কি করব শুধু সিঙ্গেল করব, এটা এই ঘরটা সিঙ্গেল করব, কেননা ঘরের মানটা আমরা বের করব। এবারে দেখো এইটা এই 9 আছে এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই পাশে এসে ভাগ হবে। সেক্ষেত্রে 2 2 5 ভাগ 9 সমান এই যে ফাঁকা ঘর। বা এবারে ফাঁকা ঘর আমরা, আচ্ছা ফাঁকা ঘর পরে নিয়ে আসি, আগে আমরা ক্যালকুলেশন করি। এই 9 দ্বারা এবার আমরা এটাকে ভাগ করব। 9 দ্বারা ভাগ করলে কত হয় সেটা যে কোনো জায়গায় ভাগ করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। ক্যালকুলেটর তোমরা ব্যবহার খুব কম করবা, দরকার নেই, সরাসরি ভাগ করে নিবা। কত হবে? 25 25, তাই না? 25 5 নাম 45, আর 9 কে 9, 9 2 18, 18 আর 2 18, 45 হলে 4 হাতে থাকে, হ্যাঁ 22, ঠিক আছে। তাহলে হবে হচ্ছে 25, সরি এখানে হবে হচ্ছে কত? 25 সমান ঘর। এইবার মনে রাখবা সমান চিহ্নর সব যদি এই পাশে আসে আর সমান চিহ্ন এই পাশেরগুলো সব যদি ওই পাশে যায়, চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু জানার বিষয়। তার মানে এই যে ফাঁকা ঘরটা আমি নিয়ে আসলাম, এবারে 25 সমান চিহ্ন সব এই পাশে নিয়ে আসলাম, আবার এই পাশেরগুলো সব ওই পাশে নিয়ে গেলাম, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অতএব ঘর সমান 25। এই ঘরে আমরা এবারে 25 বসাতে পারি, এই ঘরে, ঠিক আছে? তার মানে আমাদের উত্তর হবে 25, এইটা। এখন কি বুঝতে পেরেছো? এই নিয়মে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আবার যদি, যেহেতু এটা এমসিকিউ, যখন তুমি পারবা এটা সংক্ষিপ্ত করে গুণ করে ভাগ করে ফেলবা, ভাগ করে যা হবে সেটা উত্তর বসিয়ে দেবে। এটা এমসিকিউ না, কিন্তু আমি একটু ডিটেলস করলাম, এই জন্য কিভাবে হলো সেটা বোঝালাম। বুঝতে পেরেছো? এই না 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 এমসিকিউ এ কোনো রাপ করতে হবে না, তোমাকে কিচ্ছু করে দেখাবে না, শুধু সরাসরি তুমি টিক চিহ্ন দিবা। আর তুমি এগুলো সব মনে মনে পারলে করবা, না পারলে খাতায় করবা, করে সেটা রাপ আকারে কেটে দিবা, দিয়ে ওই শুধু টিক চিহ্নটা দিবা। তার মানে সঠিক উত্তরটি তোমার খাতায় লিখতে হবে শুধু। বুঝতে পেরেছো এবারে? আর এই ক্যালকুলেশন আমি এটা শিখালাম তোমাকে যে কিভাবে হলো, তাছাড়া তোমার এটা খাতায় করতে হবে না। এখন বুঝেছো? জি স্যার। ঠিক আছে। এবারে দেখো তো কি বলছে। তালেব সাহেব বছরে 9,800 না একক দশক শতক হাজার অযুত 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। মনে রাখো, তালেব সাহেব বছরে একক দশক শতক হাজার অযুত 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। আচ্ছা, এই অঙ্ক কি দেওয়া যুক্তি আছে? 98,000 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করে এরকম লোক কি বাংলাদেশে আছে? আমরা যারা চাকরি করি বেতন পাই কয় টাকা? 30,000, 40,000, 50,000, 60,000। 98,000 টাকা আমাদের বেতন হবে যে বাড়ি ভাড়ায় ব্যয় করে, আর সেই অঙ্ক দেয় পরীক্ষায়। মানে মিথ্যা কোনো কিছু বলা যাবে না। 98,000 টাকা বাড়ি ভাড়া কে দেয়? কেউ চাকরি করলে দেয় না, অন্তত বিশাল ব্যবসা করতে হবে, তার ছেলে মেয়ে থাকতে হবে 5-6টা, প্রত্যেকটা আলাদা আলাদা বাড়ি অথবা বিল্ডিং পুরো ভাড়া করেছে, তারা দেবে 98,000। বুঝতে পেরেছ? আর এরা গরিবের অঙ্ক করেনি, এরা বড় লোকের অঙ্ক দিয়েছে। যাই হোক, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করে। এবার হচ্ছে তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত, মনে রাখতে হবে। মাসিক মানে কি?
বলো মাসিক মাসিক মানে এক মাস। আর এখানে বলছে না বছরে, তালেব সাহেব বছরে ৯৮,৪০০ টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করে। তার মানে বছরে মানে কি? মানে 12 মাস। হ্যাঁ, বছর মানে বছরে মানে 12 মাসে, আর বছর মানে 12 মাস। তার মানে সে 12 মাসে ৯৮,৪০০ টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করে। আর এক মাসে তার বাড়ি ভাড়া কত টাকা ব্যয় হবে, এইটা এখন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো, অঙ্ক ঠিক আছে, এইবার রাইট হয়েছে, অঙ্ক না পড়ে বেশি কথা বলেছে। হ্যাঁ, এখন দেখো এইটা বলছে বছরে, তাহলে এক মাসে তার বাড়ি ভাড়া কত, এইটা বলছে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা তাহলে কি করব আমরা? বছরে যদি ৯৮,৪০০ টাকা বাড়ি ভাড়া হয়, তাহলে এক মাসে কত হবে? এটা কি হবে? ভাগ 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 হবে, তাই না? ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ বলো। ঠিক আছে, আচ্ছা এইবারে অঙ্ক ঠিক আছে, তাই না? এই জায়গায় যে বছর 12 দ্বারা ভাগ। এটা মাথায় ছিল না, তাই না? আচ্ছা তাহলে ৯৮,৪০০ ভাগ 12। তার আগে লিখতে হবে, আমরা জানি 12 এক বছর সমান সমান 12 মাস। গুড। 12 মাস। হ্যাঁ, এক বছর সমান 12 মাস হয়েছে। এবারে এইটাকে এটা দ্বারা ভাগ করলে হয়ে যাবে। এখন আমরা জানি যে দুইটা শূন্য থাকলে, এইভাবে যদি শূন্য থাকে, হ্যাঁ শূন্য থাকলে সেই গুণটা আমরা কিভাবে করি? এই দুইটা শূন্য আগে দিয়ে দিই, তাই না? অথবা এইরকম গুণ থাকলে সিস্টেম নাই, তোমাকে সরাসরি ভাগ করে ফেলতে হবে এইটা, কেননা এই ভাগের আমি সিস্টেম পাচ্ছি না। এখন তোমাকে এটা কি করতে হবে? 12 ভাগ ৯৮,৪০০, এই যে এইভাবে ভাগ করতে হবে। তাহলে 12 দ্বারা ৯৮-এর ভিতরে কবে যাই? 12 ঘরের নামটা পারো তো? 12 ঘরের নামটা পারো? ৮২০০। হ্যাঁ, ওটা উত্তর পরে বলো, আগে ৯৮-এর ভিতর কত কয়বার যায় তাই বলো। কয়বার? 12 ঘরের নামটা তার মানে মনে নাই। 12 কে 12, 12 × 24, 3 × 36, 4 বার 48, 5 বার 60, 6 বার 72, 7 বার 84, 8 বার 96। প্রথমবার 8 বার। তাহলে দেবে 8 বার 96 দাও। 99। হ্যাঁ ঠিক আছে, 8 বার 96। এবারে 2 আর এখান থেকে এইটা নেমে যায়। এইটা নামার পর এখানে আবার যাবে কত? 2 বার, 12 দোকানে 24। তাহলে এবারে এই যে দুইটা শূন্য আছে না, একটা শূন্য নামিয়ে দিবা। ঠিক আছে, এই শূন্য দুইটা সরাসরি এখানে চলে যায়, তাহলে এখানে একটি শূন্য হয়। শূন্য দ্বারা কিন্তু ভাগ করা যায়, বুঝছো? ভাগ করা যায়, একে একে ভাগ করে বসানো যাবে। যেমন এইভাবে আমি বলি, প্রথমে একটা শূন্য বসালে, একটা শূন্য এখানে বসালে, শূন্য দ্বারা একে গুণ করলে হয় শূন্য, তাহলে শূন্য এরকম হলো। আবার এই শূন্যটা নামবে, আবার এখানে শূন্য বসালে, শূন্য দ্বারা ভাগ করলে এইরকম। অ্যাকচুয়ালি ভাগ হয় এরকম, কিন্তু আমরা তো এরকম করবো না, আমাদের এটা মাল্টিপল চয়েস। যত সংক্ষিপ্ত করা যায় আমরা চেষ্টা করব তত সংক্ষিপ্ত আকারে করার জন্য। এই জন্য এখানে 82, এইটা 8200, এটা যে কোনোভাবে আমরা পাইলে উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কত হবে? 8200, এই যে এইটা খ নম্বর। এখন হয়েছে? জি স্যার। 200। তাহলে বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? স্যার না স্যার। কোনো সমস্যা নাই, বুঝতে পারছো তাই না? নেক্সট, এইবারে বলছে পাশাপাশি গুণ করি। এই গুণগুলো আমরা পারি, যে কোনো ভাবে করে ফেলতে পারি। এক নম্বরটা কি বলছে দেখো তো, পাশাপাশি গুণ করতে বললে। এক নম্বরটা 5 9 6 8 গুণ 4 9 7, এভাবে আছে না? পাশাপাশি গুণটা আসলে ওরা এরকম বলেছে, প্রথমে 400 যোগ 90 যোগ 7, এইভাবে যদি অঙ্ক করি কোনো সমস্যা নেই। এইভাবে আমরা গুণ করতে পারি। এটা হচ্ছে পাশাপাশি, যেহেতু উল্লেখ করে দিয়েছে পাশাপাশি গুণ, আর একটা নিয়ম দিয়েছে বইয়ে, সেজন্য এই নিয়মে করতে হবে। এখন দেখো এইভাবে করলে আমাদের অঙ্কটি ঠিক হবে কিনা। এখন এই জায়গাটা আছে 497, এখানে খণ্ড খণ্ড করে আমরা আছে 497 ক্যালকুলেশন করে হবে নাকি এটা দেখতে হবে। দেখো 400 যোগ 90 যোগ 7, তাহলে এটা যোগ করলে 497 হয়ে যাবে। ঠিক আছে, এটা এখন
এইটাকে আমরা খণ্ড খণ্ড আকারে গুণ করে ফেলবো। তার মানে 5 9 6 8 গুণ 400 যোগ আবার ঠিক একই রকম এটা গুণ করব কত 5 9 6 8 গুণ 90 যোগ আবার একই রকম গুণ করব এটা হচ্ছে কত 5 9 আচ্ছা এটা এখানে আটবে না যোগ 5 9 6 8 গুণ 7। এখন এটা খণ্ড খণ্ড করে গুণ করে যোগ করতে হবে খণ্ড খণ্ড করে গুণ করে যোগ করতে হবে করো। আচ্ছা তাহলে এটা গুণ করলে কত হবে 400 0 0 এবার 4 দ্বারা গুণ করি হ্যাঁ 5 9 6 তো 8 গুণ 4 0 0 আচ্ছা তাহলে হবে হচ্ছে 2 7 8 3 2 যোগ আবার এটা গুণ হলো এবারে গুণ করতে হবে এটা তার মানে 90 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে বাকিটা এবারে হচ্ছে তো গুণ 90 তাহলে 5 5 3 7 1 2 0 যোগ আবার 7 4 1 7 7 6 এখন এগুলো সব যোগ করলে অঙ্ক হয়ে যাবে কি ভেঙে দিবা আমি কি ওখানে কি ব্রেকেট দিতে পারবো ব্রেকেট দিতে পারবো ব্র্যাকেট ব্র্যাকেটের কথা তো জি স্যার হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট না দিলে এই জায়গাটা এখানে বিষয়টা বোঝো ব্র্যাকেট যদি না দাও তুমি এই জায়গাটায় শুধু একটার সাথে গুণ হবে বাকিগুলোর সাথে এইটা এখানে গুণ আছে এখানে এটার এই টোটাল সংখ্যার সাথে গুণ আছে আর যদি তুমি ব্র্যাকেটটা না দাও তাহলে তোমার কি হবে শুধু একটার সাথে গুণ হয়ে যাবে যেমন আমি যদি এই ব্র্যাকেটটা কেটে দিই দেখো এই ব্র্যাকেটটা যদি এখানে কেটে দিই খেয়াল করে দেখো এখানে যদি ব্র্যাকেটটা কেটে দিই তাহলে দেখো এই গুণটা শুধু এটার সাথে হয়ে গেল আর বাকিগুলো কিন্তু গুণ নাই কিন্তু প্রকৃতপক্ষে তোমার এটা যখন ব্র্যাকেট আমি দিয়েছি এটা সবগুলোর সাথে গুণ হবে কেননা এই সংখ্যাটা আমরা যোগ করেছি বুঝতে পেরেছো এই সংখ্যাটা যোগ করেছি তাহলে এই সংখ্যাটা যেহেতু ভেঙেছি তাহলে সবার সাথে গুণ হবে সেজন্য বুঝতে পেরেছো জি স্যার ঠিক আছে না তার মানে গুণ আছে ব্র্যাকেটটা হবে পাশাপাশি গুণটা আসলে পাশাপাশি গুণটা এই যেভাবে আমরা যোগ করব যে কোনো একটা সংখ্যা ভেঙে নেব যেমন এই যে এই জায়গাটা এই সংখ্যাটা ভেঙে নিয়েছি তাই না এই জায়গাটা কি ভেঙেছি খেয়াল করে দেখুন যে এই সংখ্যাটাও ইচ্ছে করলে আমরা ভাঙতে পারি এটা কত 5 5 9 6 7 এই সংখ্যাটাকে আমরা ভাঙবো সেটা ভাঙবো কিভাবে এটা হচ্ছে 5 দিয়ে 0 0 0 যোগ আবার 9 দিয়ে 0 0 যোগ আবার 6 0 আর তারপরে কত যোগ কত 8 এভাবে ভেঙে নিয়েছি তাই না সহজ পদ্ধতিটা আসলে এরকম যে এই সংখ্যাটা আমরা কিভাবে অন্যভাবে ভাঙতে পারি তার মানেটা এই জায়গাটা আছে এরকম করতে পারি যে এখানে কত আছে 497 এটা আমরা শূন্য বাড়াবো শূন্য বাড়াবো বলতে এখানে আছে কত 500 না 500কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 497 হয়ে যায় এখানে আছে 497 এটাকে 500 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে আমাদের এটি হয়ে গেল হচ্ছে এই 497 এখন এটা দ্বারা গুণ করলে দেখেন শূন্যগুলো বেড়ে গেল আর শূন্য দ্বারা গুণ সবসময় সহজ হয় এজন্য সহজ পদ্ধতি বলতে আসলে শূন্য আমরা কিভাবে বাড়াবো সেটা এই যে পরের অঙ্কটা দেখো তো 2 নম্বরটা কিভাবে করা যায় 5 9 4 7 গুণ 7 6 5 আচ্ছা কোনটাকে আমরা ভাঙবো ছোট ছোট অংশে কোনটা ভাঙবো 865 865কে ভাঙলে কি হবে আমাদের গুণফল মোট টোটাল সংখ্যাটা কম হবে আর এইটাকে যদি ভাঙা হয় দেখো 1 2 3 4 তাহলে কয়টা হয়ে গেল 1 2 3 4 বলতে 4টা ভাঙা হয়ে যাচ্ছে আর এটা ছোট আছে তাহলে আমাদের সংখ্যা পরবর্তীতে গুণ হবে 3টা কারণ এখানে সংখ্যা আছে 3টা এজন্য আমরা কি করব গুণ করব হচ্ছে পরেরটা অর্থাৎ 8 0 0 যোগ 6 0 যোগ 5 এখন আমাদেরকে খেয়াল করে দেখতে হবে যে এটা যোগ করলে আবার 800 কত 65 আছে এই 865 হয় কি না এটা যোগ করলে হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি হচ্ছে কেননা 8 0 0
আর 5। এখন এটা যোগ করলে 5 6 8, তার মানে আমাদের এখানে ছিল 800 কত 65, সেটা কিন্তু হয়ে গেল। ওকে, এখন দেখুন 1 5 4 7 গুণ 8 0 0 যোগ, এইটা এখন গুণ হবে আমাদের তিনটার সাথেই। প্রথমে এটার সাথে গুণ হবে, তারপরে গুণ হবে এটার সাথে, তারপর আবার গুণ হবে এটার সাথে। তার মানে ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার সাথে গুণ হবে। তাহলে এই জায়গাটা গুণ হবে কত, আবার আমরা এই সংখ্যাটা লিখব 9 5 4 7 6 0। আবার এটার সাথে গুণ করব কত, 9 5 4 7 গুণ কত 5। এবার এটা গুণ করে ক্যালকুলেশন করে যোগ করলে আবার অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে পাশাপাশি। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট হয়েছে?